রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে ডামাডোল। আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই বিতর্ক এখনো চলছে। এই প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ১-১১ এবং বেরাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নির্বাচন সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। বর্তমান বাস্তবতায় রাজনীতিতে ঐক্য নির্বাচনের চ্যালেঞ্জ কি, এই শিরোনামেই আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সুলতান মাহমুদ, উপবার্তা সম্পাদক আমার দেশ। সেই সঙ্গে আরো আছেন সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সাইদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে বর্তমান বাস্তবতায় রাজনীতিতে ঐক্য ও নির্বাচনের চ্যালেঞ্জগুলো আসলে কি দেখেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী যে ন্যাশনাল ইলেকশনটি অনুষ্ঠিত হবে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা উনি একটি ডেডলাইন দিয়েছেন জাতিকে, যে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুনে। এই দুটি ডেডলাইন নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা বিভক্তি তৈরি হয়েছে। সেই বিভক্তির জায়গাটা হলো এরকম যে ছাত্ররা বা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন। এই মুহূর্তে যদি ইলেকশন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনে যায়, তাহলে তারা তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। সে ব্যাঘাতের জায়গাটা হলো এরকম যে স্থানীয় সরকারের যে কয়েকটি স্টেজ আছে, আপনারা জানেন যে আমরা 3টা ধাপ দেখি স্থানীয় সরকারের। প্রথমত হলো আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদ, এর পৌরসভা, সিটি কর্পোরেশন। তারপর যদি আপনি আসেন, এরপরে আপনার এখান থেকে যে গ্যাপটা তৈরি হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনের, আমাদের দেশে ইউনিয়ন পরিষদ আছে হলো 4578টি, আপনার উপজেলা নির্বাচন আছে 495টি, পৌরসভা আছে 330টি, সিটি কর্পোরেশন আছে 12টি, এরপর জেলা পরিষদের নির্বাচন আছে। এখন আপনি যদি এই নির্বাচনগুলোতে এই মুহূর্তে যদি ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করে, তাহলে কিন্তু তারা আগামী 8 থেকে 10 মাসের ভিতরে এই নির্বাচনগুলো কিন্তু শেষ করতে পারবে না। তখন কিন্তু আপনার জাতীয় নির্বাচন করা কমিশনের জন্য খুব কঠিন হবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে। হ্যাঁ, বিলম্বিত অবশ্যই হবে, কারণ ইলেকশন কমিশনের হাতে তো সময় নাই। তাদের হাতে যদি আমরা ডিসেম্বর যদি ধরি, তাহলে তাদের হাতে 10 মাস সময় আছে। ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু স্পষ্ট করেছেন ওনার অবস্থান, যে 25 অক্টোবরের ভিতরে ওনাদের প্রস্তুতি ওনারা সম্পন্ন করতে চান। যদি আপনি ডিসেম্বরে শিডিউল ঘোষণা করতে চান, তাহলে আপনার অক্টোবরের ভিতরেই ওনাদেরকে সকল প্রস্তুতি শেষ করতে হবে। যদিও আপনি জানেন যে সংস্কার কার্যক্রমের কারণে ইলেকশন কমিশনের প্রস্তুতি কিন্তু আটকে আছে। মূলত হলো আটকে থাকার মূল কারণ হলো 2টা আইন। কারণ ইতিমধ্যে সবচেয়ে বড় যে কাজ, যে সীমানা পুনর্নির্ধারণ, যে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে ইলেকশন কমিশনকে আইনের যে সংস্কারের কথা বলা হয়েছে, এখানে স্বাধীন কমিশন গঠনের একটা সুপারিশ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন থেকে। এখন এখানে যে বিদ্যমান আইনে হবে না আপনার নতুন আইনে হবে সীমানা পুনর্নির্ধারণ, সেক্ষেত্রে একটা জটিলতা আছে। তারপর নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে একই সমস্যা, যে এই নিবন্ধনের আইনের কিছু শিথিলতার প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকার কমিশন থেকে এবং নির্বাচন সংস্কার কমিশন, দুইটাই থেকে। তার ভিতরে যদি আপনি দেখেন, যদি শিথিলতার জায়গাটা হলো যে তারা বলছে কি 10% জেলা যে আপনার এগুলো থাকবে, জেলা কার্যালয় 10%, এখন আছে হলো আপনার 20টি মতো জেলা কার্যালয় থাকা লাগে। এখন এই জায়গায় ইলেকশন কমিশনের মূল সমস্যা হলো যে সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তাদেরকে যে তারা বিদ্যমান আইনি করবে না নতুন আইনি করবে। এখন এই কাজগুলো করতে গেলে কিন্তু ইলেকশন কমিশনের হাতে কমপক্ষে 6 মাস সময় লাগবে তাদেরকে, কারণ সীমানা নির্ধারণের ক্ষেত্রে সারা দেশ থেকে আবেদন পড়বে, তারপর হলো এটার উপর একটা শুনানি হবে। এবার ইলেকশন কমিশন যদি আবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করে, সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি জারি করতে 1 মাস সময় দিতে হবে। 1 মাসের পরে এটা মাঠ পর্যায়ে তদন্ত হবে, মাঠ পর্যায়ে তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন আসবে, এরপর কমিশন সিদ্ধান্ত নেবে। আপনি এখন এই কার্যক্রমগুলো আমরা এখন শুরু করতে পারি না। এর ভিতরে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দেন, কমিশনের পক্ষে তো সম্ভব হবে না কোনোভাবেই করা। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন একটি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যর একটা ফাটল ধরবে। আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তাব বা দাবিটা আনা হয়েছে, এটা একটা দুর্বিসন্ধিমূলক। এই কারণে বলবো যে আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই হানাহানির ঘটনা ঘটে। বাংলাদেশে যতগুলো আমরা স্থানীয় সরকার নির্বাচন বিগত সময় দেখেছি, সবগুলোতে কিন্তু রক্তপাত ঘটেছে, লাশ পড়েছে। কিন্তু সেই আমরা যদি অষ্টাদশ থেকে দেখি, এরপর যদি বারবার যেগুলো আমরা লাস্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু একতরফা নির্বাচনগুলোতে কিন্তু হানাহানির ঘটনা ঘটেছে।
এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত যে দুটা রাজনৈতিক শক্তি এবং আদার যে রাজনৈতিক দলগুলো আছে, যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনটা আয়োজনের দিকে যাবেন তখন কিন্তু জামাত এবং বিএনপির ভিতরে এক ধরনের সংঘর্ষ বাঁধবে এবং যে ফ্যাসিবাদের যে শক্তি, যা ছাত্র জনতা যে বিপ্লব করে ফ্যাসিবাদকে হটিয়ে আনলো, এই ফ্যাসিবাদ শক্তি কিন্তু তারা কিন্তু লুকিয়ে আছে। ফ্যাসিবাদের নেত্রী দেশ ত্যাগ করলেও ফ্যাসিবাদের যে দোসররা তারা কিন্তু দেশ ত্যাগ করে নাই, তারা কিন্তু দেশে অবস্থান করছে। অতএব এই ফ্যাসিবাদের দোসররা যে কোনোভাবে হোক এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে, দেখুন তখন কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বাংলাদেশ কিন্তু একটা সংকটের মুখে পতিত হবে। এই জায়গাগুলো আমার মনে হয় সরকারকে ভালোভাবে ভাবা উচিত যে জাতীয় নির্বাচনের আগে যদি তারা স্থানীয় নির্বাচন আয়োজন করে, আমি মনে করি এটি একটি হঠকারী সিদ্ধান্ত এবং সরকারকে বড় ধরনের একটা সংকটের ভিতরে ফেলে দিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। সুলতান মাহমুদ, আমরা বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এই বিতর্কটা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, কিন্তু একটু জানতে চাই, প্রধান উপদেষ্টা যেখানে সুস্পষ্টভাবে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা ডিসেম্বরকে লক্ষ্য ধরেই সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু এই বিতর্কের অবসান কেন হচ্ছে না? ধন্যবাদ। আমি একটু আপনাকে সংশোধন দিয়ে নেই। আমাকে আপনি বলেছেন উপবার্তা সম্পাদক, আমি হলো ডেপুটি এডিটর, মানে উপসম্পাদক, উপবার্তা সম্পাদক নয়। তো আপনি যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেছে এবং নির্বাচন কমিশনও সেই একই পথে প্রধান উপদেষ্টার পথ ধরেই হেঁটেছে এবং তাদের যে কর্মযজ্ঞ সেটিকে শুরু করেছে। নির্বাচন প্রধান সরকার এবং নির্বাচন কমিশন তারা কিন্তু অভিন্ন পথে হাঁটা শুরু করেছে। এরই মধ্যে এসে এই বিতর্কটি কিন্তু নতুন আসে নাই। এই বিতর্কটি বলতে পারেন যে আরও 3 মাস আগে থেকে এই বিতর্কটি শুরু হয়েছে এবং সেটি হলো একটি পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল তখনই যে স্থানীয় সরকার নির্বাচন আগে, কিন্তু সেটি কিন্তু তখন ধোপে টেকেনি। তারপর কিন্তু একইভাবে একই তালে চলছিল যে সামনে নির্বাচন এবং সেটি জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচন সেই আগে নির্বাচন না আগে সংস্কার, সেই আলোচনাটি ছিল। হঠাৎ করে আবার দেখলাম 2-3 মাসের মাথায় আবার ওই একই প্রসঙ্গ ঘুরে ফিরে সামনে এসছে। আমি সাইদুর রহমান যেটা বলেছে, আমি বলবো যে দেখেন, ও বলেছে দূরভিসন্ধি, আমি বলছি যে বাংলাদেশকে গত 15 বছরের যে কর্মযজ্ঞ ফ্যাসিবাদের, সেই কর্মযজ্ঞে যারা সঙ্গী ছিল, অংশীজন ছিল, তারা নানানভাবে বাংলাদেশকে একটি অস্থির, অস্থিতিশীল এবং অগ্নিকুণ্ডে পরিণত করবার আরেকটি কূটকৌশল হিসেবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসছে। এবং সেটি কার দিয়ে করেছে? যারা এখন বর্তমানে দেশের মধ্যে আছে, যেখানে ঐক্যের সুর এবং যে ঐক্য দিয়ে জুলাই বিপ্লব হয়েছে, যে ঐক্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই ঐক্যকে ফাটল ধরাবার জন্য এই যারা ঐক্য গড়েছে তাদের মধ্যেই একটি কুচক্রী মহল প্রবেশ করেছে। প্রবেশ করে বিতর্ক সৃষ্টির নামে, বিতর্ক করবার নামে, মতবিভেদ তৈরি করবার নামে আসলে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদের যে পতন যেটি হয়েছে, সেই পতনকে আরও সামনে পতনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে আবার মানুষকে ঝুঁকিপূর্ণ অবস্থায়, দেশের অর্থনীতিকে, দেশের রাজনীতিকে, দেশের সামাজিক অবস্থানকে, দেশের মানুষের কর্মকাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য এই তৎপরতারই অংশ। কারণ আপনি দেখবেন যে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন অতীতেও ছিল, এখনও বড় রাজনৈতিক দল। ভোটের বাক্সে যদি আপনি হিসেব করেন সেই পার্সেন্টেজ অনুযায়ী বিএনপি সবসময় বড় রাজনৈতিক দল হিসেবে ছিল। তো সেই বিএনপি, জামায়াতে ইসলামী মূলত এখন বড় যে দুটি দল, তারা কিন্তু একই পথে হাঁটছিল, যে জাতীয় সংসদ নির্বাচন। আমি আপনাকে এই জায়গায় একটু বলে রাখতে চাই, যারা এখন হঠাৎ করে বলছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটি যদি হয়, যে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারাই কিন্তু সবার আগে জাতীয় নির্বাচনের জন্য সারা দেশে তাদের প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে এবং সেটি অনগোয়িং প্রসেস, অনেক জেলায় করে ফেলেছে। বিএনপি কিন্তু সেই পথে এখনো হাঁটেনি। বা এই যে ছাত্র জনতার যে সংগঠন, সেটিও কিন্তু তারা এখন পর্যন্ত তারা নিজেরা গুছিয়ে উঠতে পারেনি।
ইতোমধ্যে কিন্তু ওই দলটি তারা কিন্তু বিভিন্ন জেলায় তাদের একক প্রার্থী কিন্তু দিয়েছে, একক প্রার্থী চূড়ান্ত করেছে এবং ঘোষণা দিয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে কি, রাজনীতিতে পতিত সরকারের একটি বিষয় ছিল, কিন্তু পতিত সরকার প্রধানের একটি বিষয় আমরা যারা মাঠের সংবাদকর্মী তারা বলতাম যে পতিত সরকারের প্রধানমন্ত্রী মুখে যেটা বলেন কাজে সেটি করেন না, কাজে যেটি করেন সেটি মুখে বলেন না। আমার কাছে মনে হচ্ছে এই যে এখনকার একটি রাজনৈতিক দল, তারা মুখে একটি কথা বলছে, কাজে আরেকটি করছে। ভেতরে ভেতরে তারা সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শুরু করেছে এবং অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং তাদের প্রার্থীরা জনসংযোগ শুরু করেছে, অনানুষ্ঠানিক জনসংযোগ। পক্ষান্তরে তাদের শীর্ষ নেতা বলছে যে এখন যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশে বিশৃঙ্খলা হবে। এই যে দ্বৈত অবস্থান, এই যে মিথ্যার বেসাতি, এটি বাংলাদেশের রাজনীতিকে কালে কালে যুগে যুগে বিপদগ্রস্ত করেছে। সুলতান মাহমুদ, আপনি দ্বৈত অবস্থানের কথা বলছেন, আপনি কিছুক্ষণ আগে কুচক্রী মহলের তৎপরতার কথা বলেছেন। সেই আশঙ্কা থেকেই কি বিএনপি নেতা ডক্টর মঈন খান বলছেন ১১-র মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছেন? অবশ্যই, উনি তো বিজ্ঞ রাজনীতিক, পোড় খাওয়া রাজনীতিক, মাঠের রাজনীতিক, এবং যেটাকে বলে জাত রাজনীতিক। উনি তো জানেন অনেকগুলো পথ ডিঙিয়ে ওনারা আজকের এই অবস্থানে এসছেন। ওনারা তো নিশ্চয়ই ওরা সেই, আমি মনে করি যে যথাযথভাবেই উনি বলেছেন। এবং যে কুচক্রী মহল দেশের ভেতরে থেকে দেশের বাইরে থেকে কলকাঠি নাড়ছে, এবং দেশের আমাদের যাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা আমাদের আমলাতন্ত্র বলেন, সেই জায়গাগুলোতে যারা বিভিন্নভাবে বিভিন্ন তৎপরতা, অপতৎপরতা, আমি তৎপরতা বলবো না, অপতৎপরতা শুরু করেছে, সেটিতেও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবং যদি বলেন যে সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তার কাছে বা তাদের কাছে এই তথ্যগুলো থাকা স্বাভাবিক, এবং তারা যথাযথভাবেই যে ইঙ্গিত বা যে শঙ্কা প্রকাশ করেন সেটি সঠিক আমার কাছে মনে হয়েছে। কিন্তু বিএনপি প্রতিনিধি দল সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এবং তারাই বলল যে প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তারপরে বিএনপির আসলে শঙ্কার মূল জায়গাটা কোথায়? শঙ্কার মূল জায়গাটা হলো, বিএনপি শঙ্কার জায়গাটা হলো, আমি যেটুকু মনে করি সেটি হলো বিএনপি একটি নির্বাচনমুখী দল। সবসময় নির্বাচন, এবং নির্বাচন কোন আঁতাতের নির্বাচনে বিএনপি কখনোই ছিল না, ভাগাভাগির নির্বাচনে বিএনপি কখনোই ছিল না। বিএনপি সবসময় সামনের সারির জনমানুষের আশা আকাঙ্ক্ষা এবং জনমানুষের প্রতিনিধিত্ব নিয়ে সবসময় বিএনপি। আপনি ৭১ পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে, ভাগাভাগির নির্বাচন, সেখানে কারা কারা গিয়েছে, বা ৭১ পরবর্তী আজকে ২০২৪ সাল পর্যন্ত ২৫ সাল পর্যন্ত যতগুলো এই গণ্ডগোল পাকিয়েছে নির্বাচনের নামে বা রাজনীতির নামে, তারা কারা সেটিকে আপনাদেরকে বুঝতে লাগবে। এবং যারা রাজনীতি করেন তারা জানেন, চেনেন এবং বোঝেন। তো সাধারণ মানুষের সেন্টিমেন্টে যারা আঘাত করবে তারা কিন্তু ফসল ঘরে তুলতে পারবে না। খেলা খেলতে পারবে রাজনীতিতে, কিন্তু আসল ফসল কিন্তু ঘরে তুলতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে কারা বারবার চপেটাঘাত খেয়েছে, কারা বারবার নিজের গলায় নিজেরা ফাঁস দিয়েছে, নিজের দলকে বিপদগ্রস্ত করেছে, নিজের দলের নেতাকর্মীদেরকে বিপদগ্রস্ত করেছে, ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, সেটি স্পষ্ট। ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের কর্মতৎপরতা বা ফ্যাসিবাদের অঙ্গুলি হেলনে এখনও কোনো কোনো দেশের ভেতরে যারা বড় দল, কোনো বড় দল নিজেদেরকে দাবি করছে বা চাইছে, তারা কিন্তু সেই ফ্যাসিবাদের অঙ্গুলি হেলনে এখনও নানান কথাবার্তা বলছে, যা মানুষের মধ্যে শঙ্কা, ভীতি, আতঙ্কের দিকে এগিয়ে নিতে চাইছে। সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে। নির্বাচন সামনে রেখে কারা আসলে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা চালাচ্ছে, কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি? দেখেন, ক্ষমতা কার আছে? বিএনপি গত ১৬ বছর, ১৭-১৮ বছর যদি আমরা বলি, ১১ প্রায় ১৮ বছর, ১৮ বছর নির্বাচনের বাইরে বিএনপির হাতে কি ক্ষমতা আছে? বিএনপির হাতে একটি ক্ষমতা আছে, সেটি হলো জনরায়। বিএনপির হাতে গণমানুষের যে ভালোবাসা বা গণমানুষের যে রায়, সেটি বিএনপির ক্ষমতা। এর বাইরে বিএনপির হাতে কোনো ক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না। জামাত ইসলামের কথাও যদি বলেন, জামাত ইসলামীও কিন্তু ক্ষমতার রাজনীতিতে বারবার আসবার চেষ্টা করেছে, এবং
সেটি বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাঁধে চড়ে ক্ষমতার যে হালুয়া রুটি ভাগ করবার যে প্রয়াস সেটি তারা চালিয়েছে। কখনো সফল হয়েছে, তাদের গাড়িতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পতাকা তুলে দিয়েছে এবং মন্ত্রিসভায় আসন নিয়েছে। এখন এই দুটি দলই কিন্তু ক্ষমতার যে রাজনীতি সেই ক্ষমতা থেকে দূরে আছে। ক্ষমতায় কারা আছে? যে সার্জিস আলম যেটি বলেছে, ক্ষমতার যদি অপব্যবহার করায়, কারা ক্ষমতার অপব্যবহার করছে? তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেছেন। যার উদ্দেশ্যেই কথা বলুক না কেন, ক্ষমতা আছে কার হাতে? তারা এবং এই সার্জিস আলমরা সরকারের অংশ। সার্জিস আলমদের প্রতিনিধিরা সরকারের ভেতরে আছে। এই যে আমরা কুইন্স পার্টির কথা বলি, সরকারের ভেতরে থেকে সরকারি মদদে বা সরকারি সহযোগিতায় যারা রাজনীতি করতে চায়, সেটি তো আপনার ক্ষমতার অপব্যবহার। ছাত্ররা তো ভিন্ন কথা বলছে জনাব সুলতান মাহমুদ। তারা বলছে যে তারা যদি রাজনৈতিক দলে যুক্ত হয় তারা পদত্যাগ করেই যুক্ত হবে। সে আলোচনায় ফিরতে চাই। আপনি কিংস পার্টির অভিযোগ তুলেছেন, বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার। রাজনীতিতে ঐক্য, নির্বাচনের চ্যালেঞ্জে শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। সুলতান মাহমুদ, যে আলোচনায় আমরা ছিলাম, শোনা যাচ্ছে পদত্যাগ করে নাহিদে নিতে যাচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। সেখানে তাহলে কিংস পার্টির অভিযোগ কেন? ধন্যবাদ। একটা নজরুলের একটি কবিতার পংক্তি আছে, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। তো পরিস্থিতিটা কিন্তু এখন সেরকম। কেমন সেরকম? আপনি বলছেন আপনি যারা আন্দোলন সংগ্রাম করলেন কোটার জন্য, সেই কোটা থেকে আসলেন সরকারে, সরকার থেকে এসছেন এখন রাজনৈতিক দল গঠন করতে, এবং সেই রাজনৈতিক দল গঠন করে আপনি ওখান থেকে ছেড়ে আরেক জায়গায় যাবেন। ওখানে কাকে বসাবেন সেই রূপরেখাও আপনারা নিচ্ছেন। আপনি একটু আগে যেটি বলছিলেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কারা ব্যবহার করছে, ক্ষমতার স্বাদ কারা নিচ্ছে, ক্ষমতার যত রকম মধু কারা খাচ্ছে, এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে সে রাজনীতি ছেড়ে বা সরকার থেকে এসে দল নেবেন, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু সেই দলীয় সিদ্ধান্তের ব্যাপারেও আমরা যেটা দেখলাম যে একজনকে কনভেনার করার ব্যাপারে হয়তো কিছুটা মতৈক্য তাদের মধ্যে হয়েছে, কিন্তু কে সেক্রেটারি হবে আর কে কে হবে এটি নিয়ে তো তাদের মধ্যে চরম বিভেদ শুরু হয়েছে। এই বিভেদটা কিন্তু এখন না, বিভেদটা আগে থেকেই ছিল। এখন এই যে ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করতে গিয়ে কে কোন দিক থেকে কোনটা কি করবে সেটিকে নিয়ে আমরা লোক দেখানো অনেক কিছু দেখছি। দেখেন, দিন শেষে বাংলাদেশের মানুষকে বোকা ভাববার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ কিন্তু সঠিক সময় সঠিক সমুচিত জবাব, সঠিক সিদ্ধান্তটি নিয়ে নেয়। তা আপনি দল গঠন করবেন, দল গঠন করেন। আপনি প্রোক্লেমেশন দিবেন, সেটি কি দিতে পেরেছেন? পারেন নাই। আপনি কি করবেন সেটিও সরকারের ওখান থেকে করে দেওয়া হবে। আপনার দল গঠন করে দেবে, আপনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, আপনি যত ধরনের যেখানে যাচ্ছেন সেখানটাতে সরকারের নানান সুযোগ সুবিধা আপনারা ব্যবহার করছেন। আপনারা যে সিএনজিতে চড়তেন বা কি বলে আপনার টেম্পোতে চড়তেন, সে এখন 8 কোটি টাকা 5 কোটি টাকার V8-এ চড়ছেন। কোত্থেকে আসছে এগুলো? কারা দিচ্ছে? উৎস কি? তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে। আপনি আজকে আপনার এই যাদের কথা বললেন তাদের ভিতর থেকে তাদের নেতৃত্বের প্রথম সারিতে যারা আছে তারাই বলেছে যে আমি সকালে এক গাড়িতে চললে বিকেলে ওই গাড়িতে চড়ি না, বিকেলে অন্য গাড়িতে চড়ি, রাতে আর এক গাড়িতে চড়ি। তো এগুলো কোত্থেকে আসছে? বাংলাদেশের মানুষ এবং এর নেপথ্যে কারা, এই সুযোগ সুবিধা যাদের কাছ থেকে নিচ্ছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য কী? দুটি লক্ষ্য উদ্দেশ্য হতে পারে। একটি হলো আপনারা যে জুলাই বিপ্লব করেছেন, এই জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিলেন, আপনাদের অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিতভাবে আপনাদের গায়ে নানানভাবে কালিমা লেপন করে দেবার অপচেষ্টায় লিপ্ত হতে পারে। আরেকটি হলো যে আপনারা জুলাই বিপ্লব করে আমাদের এই ছাত্র জনতার সমন্বয়ে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের অগ্রভাগে আপনারা ছিলেন। সেই অগ্রভাগে থেকে এখন রাজনৈতিক দল গঠন করতে চান। রাজনৈতিক অভিলাষ থাকা অমূলক মোটেই নয়, কিন্তু সেটিকে আপনি যদি ক্ষমতার কেন্দ্রে বসে থেকে সেই সুযোগ সুবিধা নিয়ে তাদের সাপোর্ট নিয়ে করতে যান, সেটির সুফল কখনো
ভালো হয় ধন্যবাদ না, জানাচ্ছি সুলতান অতীতেও মাহমুদ। হয়নি। সাইদুর রহমান, ছাত্রদের নতুন রাজনৈতিক দলে পথ নিয়ে বিভক্তি কেন? ছাত্ররা আসলে কোন পথে হাঁটছে, ক্ষমতা নাকি আদর্শ? আরেকটু জানতে চাই, বলছিল সুলতান মাহমুদ যে যারা গণ অভ্যুত্থানের অগ্রগামী ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা এই মুহূর্তে ধারণ করতে পারছে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যদি আন্দোলনের শুরুটা দেখি, আমাদের শহীদ আবু সাইদ যখন মারা গেল 16ই জুলাই, এরপরে দেখবেন যে আন্দোলনের ছাত্ররা যারা ফ্রন্ট লাইনে ছিল, এই যে সার্জিস, হাসনাত, নাহিদ বা আসিফ, তাদের ভিতরে কিন্তু দুইটা গ্রুপ হয়ে যায়। প্রথম যখন সমন্বয়ক আব্দুল কাদের 9 দফা গণমাধ্যমকে মানে পাঠালো, এবং এই 9 দফা কিন্তু SMS এর মাধ্যমে আমাদেরকে পাঠানো হয়েছিল। আমি নিজেও এই SMS থেকে কম্পিউটারে টাইপ করে এই যে বর্তমান প্রেস সচিব শফিকুল আলম, ওনাকে কিন্তু আমি নিজে পৌঁছে দিয়ে আসছিলাম এই 9 দফা প্রিন্ট করে। পরবর্তীতে দেখলাম হাসনাত, সার্জিস তারা হলো 3 মন্ত্রীর সাথে মিটিং করলো, আওয়ামী লীগের 3 মন্ত্রীর সাথে মিটিং করলো, করে তারা 8 দফা দাবি পেশ করলো। 8 দফার ভিতরে দেখবেন অন্যতম দফা শেখ হাসিনার পদত্যাগ, যে গণহত্যায় জড়িত ছাত্র জনতার উপর হত্যাকারী, তাকে কিন্তু তারা সেই 9 দফা থেকে 1 দফায় সরে আসলো, মানে শেখ হাসিনার পদত্যাগটাকে তারা মাইনাস করলো। তার মানে যদি আমি ধরি, চেতনার জায়গা যদি ধরি, হাসনাত, সার্জিস তারা কিন্তু এই আন্দোলনের চেতনার সাথে ছিল না। মূল চেতনার সাথে যদি বলি, এই যে নাহিদ এবং আসিফ তাদের যে 9 দফা এবং কাদের, তাদের পক্ষ থেকে যে আব্দুল কাদের সমন্বয়ক দিল, এরপরে দেখবেন যে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে উঠিয়ে নেওয়া হলো। তারপরে যদি প্রেক্ষাপটে আমরা আসি, আন্দোলনের তখন তো নতুনত্ব মাত্রা তৈরি হলো। তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু 1 দফা ঘোষণা করেছিলেন 21শে জুলাই, এবং এই 1 দফাই কিন্তু চূড়ান্ত 1 দফায় রূপান্তর হয়। কিন্তু বিএনপি কিন্তু, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু দেখেছি, বিএনপি কিন্তু ক্রেডিট নেয় নাই তাদের এই আন্দোলনের। আমরা পরবর্তীতে দেখলাম, আমি নিজেও ইউসিতে গিয়েছিলাম ডক্টর ইউনূস সাহেবের প্রোগ্রামে, উনি তখন পরিচয় করে দিচ্ছে কি মাহফুজ হলো মাস্টার মাইন্ড। আমি তো অবাক হয়ে গেছি, কোথার মাস্টার মাইন্ড উনি, কোথায় ছিল ওনার আন্দোলনের মাত্রা, কোথায় উনি আন্দোলনে ইনভলভমেন্ট ছিল? এই আন্দোলন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যেকটা মুহূর্ত তো আমরা দেখেছি কারা কিভাবে ইনভলভ ছিল। আন্দোলনের শুরুতেই তাদের ভিতরে একটা বিভক্তি ছিল। এই বিভক্তিটার মাত্রাটা আমরা পরবর্তীতে আরও চূড়ান্ত দেখলাম যখন তারা দল গঠন প্রক্রিয়ার ভিতরে আসলো। আপনারা দেখবেন যে নাহিদ এবং মাহফুজ এবং আসিফ 3 জন তো ছাত্র প্রতিনিধি, এদের ভিতরে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। মাহফুজ এবং নাসিরউদ্দিন শাহ পাটোয়ারি তাদের একটা পার্ট আছে, আমরা যদি দেখি নাহিদ, আক্তার, আসিফ তাদের একটা পার্ট আছে। এদের ভিতরে মূল ডিভাইডেশন, নাহিদ যেহেতু সে কনভেনার হবে, আর সদস্য সচিবটা দাবি ছিল যে মাহফুজদের বলয় থেকে নেওয়ার জন্য, কিন্তু নাহিদ এবং আসিফদের দাবি হলো না, আক্তারকে নেওয়া হোক। এই জায়গায় মূল ডিভাইডেশনটা, এই ডিভাইডেশনের মাত্রাটা কিন্তু তার আগেও ছিল, এখনও বিদ্যমান। এখন যে প্রশ্ন জায়গাটা আসছে যে ছাত্ররা কিন্তু তাদের, এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নিজে বলেছেন যে ছাত্ররা ওনাকে রিকোয়েস্ট করেছেন, উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তার মানে প্রকৃতি কিন্তু ক্ষমতায় দৃশ্যমান কিন্তু ছাত্ররা। আজকে ছাত্ররা ক্ষমতা থেকে তারা দল গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছে, এবং দল গঠন প্রক্রিয়া আপনারা দেখবেন যে তারা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি নামে যে 2টা সংগঠন আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে সফরে যাচ্ছে, বিভিন্ন উপজেলায়, সেখানে কিন্তু আগের থেকে ইউনো দেশে যে মিটিং করবে তার একটা চেকলিস্ট তারা গণমাধ্যমকে পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই উপজেলা থেকে ওই উপজেলায় যাব। তো এগুলো তো একটা ক্ষমতার অপব্যবহার। আপনারা রাজনৈতিক দল করবেন, এটা অবশ্যই এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা করতেই পারেন, কিন্তু আপনাদের তো নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। আপনার রাষ্ট্রযন্ত্রকে কেন ব্যবহার করবেন? আজকে যদি আমরা বলি যে এই সরকারের যতজন উপদেষ্টা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি সব উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করেন না। ওনারা যদি ধারণ করতো তাহলে আজকে বাংলাদেশের এই বিভক্তির যাত্রা শুরু হতো না। এই বিভক্তি যাত্রারা ছাত্ররাই উপদেষ্টা সিলেকশনের ক্ষেত্রে ওনারা ভুল করেছেন, কারণ এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন ফ্যাসিস্টের সুবিধাভোগী। আমি যদি সুস্পষ্টভাবে বলি, ফ্যাসিস্টের সুবিধাভোগী বেশ কয়েকজনকে উপদেষ্টা করা হয়েছে। এই উপদেষ্টারা নানানভাবে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত আছেন। সেটার অংশ হলো স্থানীয় সরকার নির্বাচনের দাবি। তা এখন বলা হচ্ছে, আবার দেখবেন এরপর আরেকটা দাবি বলবে যে আওয়ামী লীগের গণহত্যার বিচার কার্যক্রম শেষ না করলে ইলেকশন হবে না। হ্যাঁ, দাবি উঠেছে। আর বিষয় হলো গণহত্যা কার্যক্রম তো আদালত কর্তৃক পরিচালিত হচ্ছে, তার আপনাকে আদালতে তো হস্তক্ষেপ করার দরকার নাই। আদালতকে আপনি স্বাধীনভাবে চলতে দেন না, আদালত সিদ্ধান্ত নিয়ে কারা গণহত্যা জড়িত কারা জড়িত না। এখন এই বিচার কার্যক্রম তো 1 বছর 2 বছর 5 বছরও চলতে পারে,
কিন্তু এটার জন্য আমার নির্বাচনকে আটকে থাকবে? জনগণ কি ভোট থেকে বঞ্চিত থাকবে? জনগণ তো গত 15 বছর 17 বছর ভোট দিতে পারে নাই। তাদেরকে শেখ হাসিনা ভোটের অধিকার থেকে কেড়ে নিয়েছিল। সেই অধিকারকে আপনি কেন বঞ্চিত রাখবেন? আজকে বাংলাদেশের যত আন্দোলন সংগ্রামী ইতিহাস যদি আমরা দেখি, আপনারা দেখবেন আজকে আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? 70-এর নির্বাচনকে কেন্দ্র করে। আজকে এরশাদের স্বৈরাচার যে পতন ঘটেছিল 86-88 নির্বাচনকে, যে বিতর্কিত দুটো নির্বাচনের ফলাফল ছিল 1990 সালের 6 ডিসেম্বর এরশাদকে পতন ঘটানো হয়েছে। আমরা শেখ হাসিনার পতন যদি দেখি 14, 18, 24-এর 3টা বিতর্কিত নির্বাচন। তাহলে এই নির্বাচনে জনগণ যে নির্বাচনগুলো ভোট দিতে পারে না, তাদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। জনগণের প্রতিনিধি যখন একটি সরকার পরিচালনা করবে, ওই সরকারের কিন্তু জবাবদিহিতা তৈরি হয়, ওই সরকারের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। বর্তমান সরকারের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা নাই। সাইদুর রহমান, যে অনৈক্য বিভাজনের কথা আপনি তুলে ধরলেন, প্রশ্ন আসে যে গণতন্ত্রের উত্তরণ কি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, নাকি আবারও আমাদের উত্তপ্ত রাজপথ রাজনৈতিক অঙ্গন দেখতে হবে? আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাইদুর রহমান, ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হলাম, কিন্তু গণতন্ত্রের উত্তরণ কি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে? যে অনৈক্য, যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, নাকি আবার উত্তপ্ত হবে রাজনীতি? দেখেন, গণতন্ত্র উত্তরণ করতে গেলে অবশ্যই গণতান্ত্রিকভাবে হতে হবে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। আর এই গণতন্ত্রের যাত্রাটা কিন্তু নির্বাচন ছাড়া কিন্তু সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। সেই ব্যবস্থায় আমাদেরকে হাঁটতে হবে, এটার বিকল্প নাই কোনোভাবেই। আর রাজনৈতিক মাঠে যদি একটির পর একটি আপনি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু মাঠ উত্তপ্ত হবে। আমরা 6 মাস বয়সী সরকারের বৈশিষ্ট্য যদি আমরা বর্ণনা করি, তাহলে দেখব ওনারা কিন্তু 6 মাসে জনগণকে যতটা সুফল বা সুশাসন দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওনারা পুরোপুরি পারেন নাই। ওনাদেরও কিছু নানান ব্যর্থতা আছে। কারণ এই যে মব জাস্টিসগুলো আমরা দেখি, এগুলো তো আইন বহির্ভূত কর্মকাণ্ড। একটি নির্দিষ্ট সরকার থাকার পরে কেন এগুলো হবে? আমাদের দেশে তো প্রচলিত আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আপনি দেখেন, যদি আমরা দেখি যে যখন সরকার পতন হলো, তখন কিন্তু প্রায় 650 শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে সেনাবাহিনী অ্যারেস্ট করেছিল। তারা কারা? তাদের নামগুলো কিন্তু আমরা আজও জানি না, বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে না তারা বিদেশ চলে গেছে, এগুলো কিন্তু আমাদের জানবার প্রয়োজন ছিল। আজকে দেখেন যে গণতন্ত্রের পথে যে আমরা যাব, গণতন্ত্রের পথে বারবার ধাক্কা আসার মূল কারণ কি জানেন? আমাদের ভিতরে ঐক্যর একটা ঘাটতি আছে। আজকে ছাত্ররা নিজেদের ভিতরে এমন কিছু, যে বিপ্লবের মূল চাবিকাঠি মনে হয় ওদের কাছে। কিন্তু আমি যদি মোটা দাগে বলি, এই যে জুলাই আগস্টের বিপ্লবটা আমি নিজে চিহ্নিত করেছি, এটি ছিল সেনা ছাত্র জনতার একটা বিপ্লব, সেনা ছাত্র জনতার বিপ্লব। কারণ বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আপনারা দেখবেন প্রত্যেকটি আন্দোলনে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের মাত্রা এত বেশি ছিল যে মানুষ স্বাভাবিকভাবে কোনো দাবি দাবা করতে পারতো না। এবারের আন্দোলনের আমি বিশ্লেষণ করে দেখেছি যে সেনাবাহিনীর থেকে, বিশেষ করে মিড লেভেল বা জুনিয়র স্টেজ থেকে যে পরিমাণ সাপোর্ট ছিল, যে না তোমরা মাঠে থাকো। আমাদেরকেও মেসেজ দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে, যে পুলিশ তোমাদেরকে অ্যাটাক করবে, কিন্তু সেনাবাহিনী থেকে বলা হয়েছে না তোমরা মাঠে থাকো। সেই মাঠে কিন্তু ছাত্ররা ছিল, জনতা ছিল। তার মানে সেনা ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্টকে আমরা পতন ঘটিয়েছি। আমাদের এখন দরকার নির্বাচনী যাত্রা, গণতন্ত্রের যাত্রা। এই যাত্রাটা যত বিলম্বিত হবে, তত কিন্তু ফ্যাসিবাদ পুনর্বাসন হবে, যেটি কিন্তু আমরা কখনো চাই না। আমরা কিন্তু অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছি, নতুন কোনো ফ্যাসিবাদকে আনার জন্য নয়। আমাদেরকে যত দ্রুত আমরা গণতন্ত্রের পথে যেতে চাই, তত দ্রুত আমাদের নির্বাচনের পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বলবো, সরকারের উচিত এই মুহূর্তে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা, যে আমার নির্বাচনটি এই তারিখে আমি করব, ইলেকশন কমিশন এই তারিখে বসবে রাজনৈতিক দলগুলোর সাথে, তারা একটা রূপরেখা মোতাবেক যখন আপনি একটা নির্বাচনী রোডম্যাপ দিবেন, আপনি দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে উঠে যাবে। এবং যখনই নির্বাচনী ট্রেনে সবাই উঠবে, তখন কিন্তু জনগণের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হবে, যে জনগণ গত 15 বছর ভোট দিতে পারে নাই, ওনারা ভোটের জন্য প্রস্তুত করবে নিজেদেরকে। এবং তখনই কিন্তু এই নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো গণতন্ত্র কখনোই আসবে না, আসার সুযোগও নাই। অতএব নির্বাচনের বিকল্প এই মুহূর্তে আমি আর দেখি না কোনোভাবেই। ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। সুলতান মাহমুদ, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে কি সংকটের সমাধান হবে কিনা? আমি আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই, আর যদি শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকুন সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। হুঁশিয়ারি কি?
অবশ্যই হুঁশিয়ারি। হুঁশিয়ারি এই কারণে বলবো যে আমি একটু আগে যেটি বলছিলাম যে দেখেন, সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে। তারা কারা? তারা যারা নিজেদেরকে এই জুলাই বিপ্লবের সকল কৃতিত্ব যারা নিজেদের কাঁধে তুলে নিতে চেয়েছে তারা এখন তাদের ঘাড়ে অন্য কোনো শক্তি, আমি শুরুতে যেটি বলেছিলাম দূরভিসন্ধিমূলক, যারা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বা স্বপ্নকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, সেই মহল এই যারা কৃতিত্বের সকল কৃতিত্ব এককভাবে নিজেদের ঘাড়ে নিয়ে নিতে চায় তাদেরকে ব্যবহার করছে কিনা, সেই জায়গাটিতে আমাদের ভাবনার বিষয় আছে। কারণ যারা এককভাবে এই কৃতিত্ব নিতে চাইছে তারা অতীতে কখনো রাজনীতি করে নাই, অতীতে কখনো রাজনীতির সাথে ছিল না, মানে মোটা দাগে কোনো রাজনীতি করে নাই। ছাত্র রাজনীতিতে বর্ণচরার মতো হয়তো থেকেছে কখনো কখনো, নানান কৌশল খোলস পাল্টেছে বিভিন্ন সময়, কিন্তু দেশের রাজনীতি, দেশের গণতন্ত্র, দেশের মানুষের অধিকার নিশ্চিত করবার যে জায়গা সেটিতে তারা কখনো ছিল না। অতএব তাদের কোনো অভিজ্ঞতা নাই, না আছে রাজনীতিক বড় কোনো অভিজ্ঞতা, না আছে সরকার চালানোর কোনো অভিজ্ঞতা। তো তারা সেখানটাতে আমার কাছে মনে হয় যে অনভিজ্ঞতার পরিচয় বিভিন্ন ক্ষেত্রে তারা দিচ্ছেন। তো সেই প্রেক্ষাপটে বিএনপির মতো একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে তারা তো চাইবেই যে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যুগ যুগের মানে 1.5 দশকের বেশি সময়ের যে আকাঙ্ক্ষা, ভোট উৎসবে সামিল হওয়া, সেই জায়গাটাতে যখন বিলম্ব বা কোনো মহল সেটিকে বাধাগ্রস্ত করতে চাইবে, তখন বিএনপির শীর্ষ নেতারা বা বিএনপি নেতারা তারা যে যারা ক্ষমতায় আছে বা দায়িত্বে আছে, রাষ্ট্র পরিচালনা এখন যারা করছে, তাদেরকে এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করবে, এটি খুব সহজ স্বাভাবিক ব্যাপার। সুলতান মাহমুদ, একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই। যেমনটি সাইদুর রহমান কিছুক্ষণ আগে বলছিল যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জন কারা ছিল, তারা কোথায় আছে, তাদের অবস্থান কি, সেই বিষয়ে এখন অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন যুক্ত রাখতে চাই যে সার্জিস আলম সম্প্রতি বলেছে আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না। আওয়ামী লীগের নেতারা আসলে এই প্রস্তাবগুলো কাদের মারফতে দিচ্ছেন? বিষয়টা কি এরকম কোনো কিছু কিনা আমি ঠিক বুঝতে পারছি না। একটি কথা আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম কোনো কিছু কিনা সেটি একটু তলিয়ে দেখবার ব্যাপার আছে। কারণ যাদের কথা বলছেন, যারা বিভিন্ন জায়গায় এই 6ই অগাস্টের পর আশ্রয় নিয়েছিলেন, তাদের কাছে তাদেরকে বিভিন্ন মহল থেকে তাদেরকে সরকার, রাষ্ট্রের একটি বড় আইন শৃঙ্খলা রক্ষা বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যাদের কাঁধে দায়িত্ব, তাদের হাতে হস্তান্তর করা হয়েছে আমরা শুনেছি। এটি তো দেখা যায়নি, আমরা শুনেছি। তারা কোথায়? এবং যাদেরকে আমরা যাদের নাম শুনেছি তারা পতিত সরকারের সব ক্ষমতাবান, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, হাতে গোনা কয়েকজন। আমি এর আগেও বলেছি, যাদেরকে ধরবার দরকার ছিল বা যারা পালিয়েছিল বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, তাদেরকে কারা ছেড়ে দিল, সেই বিষয়ে এই যারা কৃতিত্ব নিতে চায়, জুলাই বিপ্লবের সকল কৃতিত্ব এককভাবে নিতে চায়, তারা সেই জায়গায় হাত দেয় না কেন? সেটিকে নিয়ে কোনো কথা নাই কেন? কে ছেড়ে দিল, কে পার করে দিল, কিভাবে গেল, কাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে গেল, এই প্রশ্নগুলো কেন তারা করছে না? সেগুলোর অনুসন্ধানে তারা কেন ঢুকছে না? আমি যদি বলি যে রাজনৈতিক আতাত তাদের সাথে কোনো কিছু হয়েছে কিনা, এই জায়গাগুলোতে কিন্তু হাত দিতে লাগবে। এই জায়গাগুলোতে দেশের জনগণ কিন্তু, আমি আগেও বলেছি এখনও বলি, দেশের জনগণ কিন্তু শেষ মুহূর্তে তাদের রায় দিতে একটুও কুণ্ঠাবোধ করবে না। তো আমি বলবো যে আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমি বলবো যে দেশে নির্বাচনের একটি হাওয়া বইতে শুরু করেছে, মানুষ উন্মুখ হয়ে আছে ভোট উৎসবের জন্য। সেই ভোট উৎসবে সামিল যত তাড়াতাড়ি হবে, এবং এই যে হানাহানি, এই যে মতবিভেদ, এই যে একে অপরের প্রতি দোষারোপের যে রাজনীতি চলছে, নির্বাচন যত ডামাঢোল, যত জোরে বাজবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সবাই সবার নিজের পক্ষে ভোট নেবার দৌড়ে ব্যস্ত থাকবে, এবং তখন এই হানাহানি বা একে অপরকে দায়ী করবার এবং ভিন্ন পথে হাঁটবার বা কারো দ্বারা পরিচালিত হবার আর কোনো সুযোগ থাকবে না। কারণ সবার লক্ষ্য থাকবে যে আমি বিজয়ী হতে চাই। বিজয়ী হবার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাবে, বাড়িতে বাড়িতে যাবে, ভোটারদের কাছে ছুটবে। তখন আর এই পরকথায়, পরনিন্দায়, পরচর্চায় আর পরকে দায়ী করবার
এই যে এখন যে অহেতুক যে বাকযুদ্ধ চলছে বা দোষারোপের যুদ্ধ চলছে সেটি আর থাকবে না। এই জন্য যাতে এটি না থাকে সেই জন্য সরকারের, নির্বাচন কমিশনের উচিত যত তাড়াতাড়ি প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ প্রাথমিক যে একটি ধারণা দিয়েছেন ডিসেম্বর বা 2006 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই পথে হাঁটতে হবে। কারণ যদি সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন সিগন্যাল না পায়, গ্রিন সিগন্যাল না পেলে তারা শিডিউল দিতে পারবে না। যেটি সাইদুর রহমান বলেছে যে নির্বাচনী যে আসন সেগুলোর যে আসন পুনর্নির্ধারণ একটি ব্যাপার আছে। 91 সালের যে নির্বাচন সেই দিকে ফিরে যাবার একটি কথা আছে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ আছে, সেই সুপারিশ বাস্তবায়নের ব্যাপার আছে, নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে ব্যাপার আছে। এই কর্মযজ্ঞগুলো করতে এবং এই তফসিল ঘোষণা করে এই যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞ হুট করে বললে তো হবে না, এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখন খুব সময়োচিত সময় সরকারের পক্ষ থেকে, যারা সরকারে আছে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সবুজ সংকেত দেয়া যে তোমরা এগিয়ে যাও। বাংলাদেশে সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ ভোটের মাধ্যমে আগামী দিনে কারা নির্বাচিত হবে, সেটি যদি ছাত্র জনতার বা বিপ্লবের মধ্যে যারা আসছে তাদেরকে যদি মানুষ বেছে নেবে, যদি জামাত ইসলামীকে বেছে নেবে, যদি বিএনপিকে বেছে নেবে, তো সেই পথ সুগম করা দরকার, সেই দিকে হাঁটা দরকার। তাহলে এই যত নির্বাচন, আমি আবার বলি, শেষ করতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসবে তখন এই হানাহানি, দোষারোপের রাজনীতি এগুলো শেষ হয়ে যাবে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে একটি প্রশ্ন আছে আপনার কাছে। অপারেশন ডেভিল হান্ট চলছে, আমরা দেখছি যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে, কিন্তু বিশ্লেষকরা বলছে যাদের ডেভিল বা শয়তান বলা যায় তারা অনেক আগেই ভেঙে গেছে। এই বাস্তবতায় আসলে এই অপারেশনের টার্গেট কারা? ধন্যবাদ। দেখেন, এই ধরনের অপারেশনগুলো হয় কখন? যখন সরকার নানানভাবে চতুর্মুখী চাপে পড়ে যায় এবং বিশৃঙ্খলা তৈরি হয় বিভিন্ন জায়গায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন কি করে? আমরা অতীতে শুনেছি অপারেশন ক্লিন হার্ট, চিরুনি অভিযান, তাই না? এরকম অনেক অভিযান শুনেছি। এবার নতুন নাম হয়েছে ডেভিল হান্ট। তো সেই জায়গাটাতে এখন যাদেরকে খুঁজে বেড়ানো হচ্ছে দেশের মধ্যে থেকে পতিত সরকারের, যারা বিভিন্ন জায়গায় কলকাঠি নাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, আগুন দিচ্ছে বা চাঁদাবাজি করছে বা রাজনীতিকে অস্থিতিশীল করবার জন্য নানান জায়গা থেকে কলকাঠি নাড়ছে, তাদেরকেই খুঁজছে। আর আপনি যেটি বলছেন, একটু আগে বলছিলেন 600 কতজনের কথা বলছিলেন, যে তারা তো চলেই গেছে। এখন যারা আছে, এখন ওই পাতি খুচরা পয়সা, আমরা যেটিকে বলি বড় নোট বাদ দিয়ে খুচরা পয়সা আছে। এখন এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে খুচরা পয়সা সরকার গুনতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি সুলতান মাহমুদ, ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।